বার্সেলোনা এবারে সিজনের প্রথম ম্যাচটা খেলে ফেলছে এবং প্রথম ম্যাচ দিয়ে আমরা জাজ করতে পারি যে আসলে বার্সেলোনার প্রিপারেশন কেমন হয়েছে, তারা যে সাইনিংগুলো করছে এগুলো আসলে কি কাজ করবে কিনা। আপনার ফার্স্ট ইমপ্রেশনটা আপনার যেরকম হয় আপনি পুরো সিজনের সিনারিওটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। ঠিক আছে, অনেকে বলতে পারেন যে এলসে খুব একটা কঠিন প্রতিপক্ষ না, তারা অত বেশি প্রেস করতে পারে নাই, তারা বার্সেলোনাকে পরীক্ষার সম্মুখে ফালাইতেই পারে নাই, যে হ্যাঁ তারা একটা কঠিন প্রতিপক্ষ। দেখেন এগুলা বলে জাজ করা যায় না। আপনি একটা কম্পিটিটিভ ম্যাচ খেলতেছেন, আপনার ওই প্রতিপক্ষ আপনাকে কিরকম ফাইট দিচ্ছে এটা ম্যাটার করে না। আপনি যখন যে কোনো টিমের বিপক্ষে 5 গোল দিবেন, আপনি রিয়াল মাদ্রিদ বলেন, পিএসজি বলেন, আপনি বড় বড় নাম নেন যারা বিস্ট ফুটবলের, তাদের বিপক্ষে যে কোনো টিম ছোট দল হোক বড় দল হোক যখন 5 গোল দিয়ে দেয় তখন আর বলার কিছু থাকে না, ও মাই গড 5 গোল দিয়ে গেছে, তার মানে কি রিয়াল মাদ্রিদ খুব খারাপ খেলছে, পিএসজি তো ওই দিন ছিলই না মাঠে। ছোট যেই দলই হোক না কেন, 5 গোল যে কোনো দলকে দেওয়া মানে হচ্ছে আপনি সেরা ফুটবল খেলছেন, এর কোনো দৌড়াই নাই। এখন কথা হচ্ছে আমি পজিটিভ কি পাইছি এই বার্সেলোনা থেকে। দেখেন আমি এই ভিডিওতে একটা কথা বলে দিতেছি যে এই সিজনে যদি ইনজুর্ড না হয়, আমি আবার বলতেছি যদি এই সিজনে ইনজুরি না হয় তাহলে ফেরমিন লোপেজ একটা বিস্ট হবে, ফার্মিন লোপেজ ব্লাস্ট করবে এই সিজনে, গোল অ্যাসিস্ট আপনি ইমাজিন করতে পারবেন না যে একজন অ্যাটাকিং মিড হিসেবে ফেরমিন লোপেজ রেকর্ড করবে এই সিজনে, জাস্ট ব্লাস্ট হবে। এই ছেলেটার জন্য আমার একটা আফসোস রয়ে গেছে যে স্পেনের হয়ে বিশ্বকাপে ওরা আমি দেখতে পারি নাই। এবং আমি আমার ভিডিওতে বহুবার বলছি এই ফেরমিন লোপেজ যদি স্পেনের স্কোয়াডে থাকতো তাহলে গোল করা নিয়ে স্পেন যেরকম ভুগছে প্রথম কিছুদিন প্রথম কিছু ম্যাচ ধরে বিশ্বকাপের, এই ফেরমিন লোপেজ থাকলে তাদেরকে এতটা কষ্ট পাইতে হইতো না। এবং আমরা এলসার সাথে দেখতে পাইছি যে ফেরমিন লোপেজ 2টা গোল পাইছেন। এবং আরেকটা প্লেয়ার ব্লাস্ট করবেন যদি রাফিনা ফিটফাট থাকতে পারেন। রাফিনার একটা ঝামেলা, সে ইনজুর হয়ে মাঠ ছাড়তে হয় বা অনেকদিন আমরা তাকে মাঠে পাই না। এই দুইজন যদি ঠিকঠাক মতো খেলতে পারে ইনজুর ছাড়া, আমার মনে হয় বার্সেলোনার কোনো স্ট্রাইকার দরকার পড়বে না। এবং এই ম্যাচে আমরা সেটা দেখতে পাইছি যে রাফিনাকে নাম্বার 9 হিসাবে ব্যবহার করা হয়েছে। এবং আমি আমার লাস্ট ভিডিওতেও বলছি এরকম যে রাফিনাকে নাম্বার 9 হিসাবে ব্যবহার করতে পারেন হ্যান্সি ফ্লিক, এবং এরকমটা আমরা বাতাস কিছুটা দেখতে পাইছি। এবং আমি আরও বেশি সারপ্রাইজ হয়েছি যে অ্যান্টনি গর্ডনকে বাদ দিয়ে সেখানে আডিএমিকে খেলানো হয়েছে। এবং আডিএমি যেরকম ফিনিশিংটা করছে ওই পজিশন থেকে, ঠিক আছে ইজি ফিনিশিং, ওই জায়গা থেকে গোল হওয়ারই কথা, কিন্তু তারপরও নার্ভ ঠিক রেখে একদম কাম রেখে ওই জায়গা থেকে গোলটা করা ইজি ছিল না। তার ফার্স্ট টাচ দেখেন তখন তার আদিএমির গোলের বেলা স্পেশালি তার ফার্স্টটা বলে আসছে চুম্বকের মতো তার পায়ে বলটা লেগেছিল, সেখান থেকে জাস্ট ফিনিশিং করছেন। এখন আমার কথা হচ্ছে যে অ্যান্টনি গর্ডনের মতো প্লেয়ার আমাদেরকে বেঞ্চ থেকে আসতেছে বা আডিএমির মতো প্লেয়ার আমরা বেঞ্চ থেকে আনবো। আপনি ইমাজিন করেন তাহলে আমাদের ডেপটা উইঙ্গারদের দিক থেকে, আমরা লাস্ট 2-3 সিজন যেখানে ভুগতে হয়েছে যে আমাদের প্রপার উইঙ্গার নাই, লেফট উইঙ্গার স্পেশালি বলতে হয়, সেখানে আমার মনে হয় সমাধান হয়ে গেছে, নাম্বার 9 লাগবে না বার্সেলোনার। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে সবচাইতে বড় উদাহরণ হচ্ছে পিএসজির কথা চিন্তা করেন, পিএসজির কোনো নাম্বার 9 নাই, ডেম্বেলেও কিন্তু উইঙ্গার ছিল, তাকে নাম্বার 9ই খেলানো হইতেছে। এখন বর্তমানে ফেরান তোরেসকে তার আগে নিছে, কিন্তু সেও কোনো নাম্বার 9 না। পিএসজি লাস্ট 2-3 সিজন ধরে তাদের যে সফলতা, এই সফলতার পিছনে কোনো নাম্বার 9 ছিল না যে ও মাই গড একদম আউট অফ আউট নাম্বার 9 হল্যান্ড কেইন এরকম নাম্বার 9 এসে সেখানে খেলে দিচ্ছেন। সেম গোজ টু আমার মনে হয় এখন বার্সেলোনার ক্ষেত্রে হ্যান্সি ফ্লিক সেটা বের করছেন। দেখেন আপনার টিমে যদি মাল্টিপল গোল স্কোরার থাকে, 4জন গোল স্কোরার নেন, অ্যান্টনি গর্ডন, আডিয়ামির, আপনি রাফিনার কথা চিন্তা করেন, ফেরমিন লোপেস আর হচ্ছে লামিন ইয়ামাল, এই 5জনের কথা চিন্তা করেন, এই 5জন যদি 10টা গোল করেও করে লিগ দরকার নেই, ওভারঅল কম্পিটিশনে যদি তারা 10 থেকে 15টা গোল এক একজন করে তাহলে আপনি চিন্তা করেন যে কতটা গোল হইতেছে লিগে। জাস্ট এই 5জনের ভিতরে 3জন যদি 10টা প্লাস গোল করতে পারে, 30 গোল এখান থেকে আসতেছে। আপনি চিন্তা করেন আমি সর্বনিম্ন ধরছি, তারপর আপনি দেখেন কি পরিমাণ গোল হইতেছে। পিএসজির কথা চিন্তা করেন, হাতের মাল্টিপল গোল স্কোরার আছে, দ্যাটস ওয়াই তাদেরকে ওই নাম্বার 9-এর যে জায়গাটা সেটা পূরণ করতে হয় না। আমি মনে করি বার্সেলোনা এবার সেই রাস্তায় আছে, তাদের ওই নাম্বার 9-এর যে জায়গাটা লাগবে না, তাদের যে গোল স্কোরার যদি মাল্টিপল গোল স্কোরার হবেন তাহলে ওই ওই কাজটা হয়ে গেছেন। আমার মনে হয় এবার হ্যান্সি ফ্লিক সেই কাজটা করতে পারেন, যদিও এখনো সময় আছেন, ট্রান্সফার মার্কেটে 8-10 দিনের মতো সময় আছেন। যদি এর ভিতরে কোনো নাম্বার 9 আমাদেরকে খেলানো হয় বা কিনা হয়, যে আনা হয় মার্কেট থেকে, সেটা হচ্ছে আলাদা কনভারসেশন। কিন্তু আমার একটা প্লেয়ার জন্য আফসোস লাগতেছে, 2টা প্লেয়ার জন্য আফসোস লাগতেছে, একটা আমাদের না, সেটা হচ্ছে একটা হচ্ছে গাবির কথা চিন্তা করেন। যে গাবি আমরা জানি, আমি স্পেশালি গাবিকে এত বেশি ভালোবাসি, বার্সেলোনার প্রত্যেকটা সমর্থক যারা বার্সেলোনাকে জানে, কাছ থেকে জানে এবং গাবিকে জানে একটু একটু, তারা গাবির প্রেমে পড়তে মুগ্ধ। গাবি যেরকম ডেডিকেটেড একজন প্লেয়ার, বার্সার প্রতি কমিটেড, এরকম প্লেয়ার বার্সার স্কোয়াডে খুবই কম আছে। সেই জায়গা থেকে আমার গাবির প্রতি আমার অনেক ফ্রেন্ড দেখছি যাদের গাবির প্রতি, যারা বার্সেলোনা সাপোর্টার, তাদের গাবির প্রতি একটা সফট কর্নার কাজ করে। এবং গাবিকে আমরা খুব ভালো মাঠে খেলতে দেখতে পাইতেছি না, তার কারণ হচ্ছে ইনজুর কারণে। গতকাল আমরা হাঁটুতে আবার চোট পাওয়ার কারণে সে মেবি 45-50 মিনিটের সময় তাকে উঠে নেওয়া হয়েছে। ঠিক আছে, যতটুকু খেলছে আপনি বলতে পারেন একটা ঠিকঠাক গেম ছিল, অত আপ টু দ্য মার্ক ছিল না গাবির, আবার অত খারাপও ছিল
না, কিন্তু ঠিকঠাক খেলছে। কিন্তু আমার কাছে আরেকটা কোশ্চেন আমি গাবিকে নিয়ে করতে চাই, যে গাবি ডাবল পিভটের থেকে আমার মনে হয় যে গাবি একটু অ্যাটাকিং লাইনে বেশি, আরও বেশি মানে যে তাকে ব্যবহার করাটা ভালো হইতে পারে। সে ভালো প্রেস করতে পারে। আমরা যদি তাকে ফাইনাল থার্ডে রাখি, ধরেন অ্যাটাকিং মিডে বা ফলস নাইনে, বাট ওই দিকে যদি রাখি, মানে অ্যাটাকিং থার্ডে যদি তাকে রাখি, সেখান থেকে প্রেস যদি সে ইনিশিয়েট করে, আমার কাছে মনে হয় অন্যান্য বার্সেলোনার যে কোনো প্লেয়ার থেকে সে ভালো প্রেস করতে পারবে, বল উইন করতে পারবেন, এবং তার আউটপুট গাবি ভালো দিতে পারবেন। সে একটা ক্রিয়েটিভ প্লেয়ারও, সে ক্রিয়েট করতে পারবেন ভালো এবং গোলও করতে পারবেন। তো এখন হ্যান্সি ফ্লিকের বিষয়টা দেখার উচিত। আমাদের যেহেতু মিডফিল্ডে অনেক অপশন আছে, সে জায়গায় ফেরমিন লোপেজ, আপনি ড্যানি ওলমোর কথা বলতে পারেন, সেই জায়গায় যদি গাবিকে জায়গা করে নিতে হয় অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে চাইতে হবে, কিন্তু গাবির একটা জায়গা এখানে আছে। এবং যেহেতু সিজন অনেক লম্বা, 50-60টা করে ম্যাচ খেলতে হয়, তার ভিতরে যদি 15 থেকে 20টা ম্যাচ যদি গাবি খেলেন, আমার কাছে মনে হয় না যে এটা খুব একটা খারাপ হইতে যাইতেছেন। তারপরে ইনজুর হয়ে অনেক প্লেয়ার অনেক কেনে যায়। এখন আরেকটা প্লেয়ারের কথা বলতে চাইতেছি, সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজ। দেখেন, হুলিয়ান আলভারেজ আমাদের প্লেয়ার না, তবে অ্যাজ এ আর্জেন্টাইন হিসেবে আমার খারাপ লাগতেছে। আমি চাই না যে কোনো আর্জেন্টাইন, মানে আর্জেন্টাইনরা অ্যাটলেটিকো মাদ্রিদের ওই খেলুক, তবে ওই আর্জেন্টাইনরা না যাদের ক্যারিয়ার ওইখানে গেলে ধ্বংস হইতেছে। লাইক এখন আমরা দেখতে পাইতেছি হুলিয়ান আলভারেজের সাথে কি কাহিনীটা হয়েছে। হুলিয়ান আলভারেজকে দর্শকদের সামনে চাইতে না করছে ম্যানেজমেন্ট, যে তুমি সামনে চাইও না, তাহলে সিনারিও আরও বেশি খারাপ হবে। তাহলে তোমার কি করতে হবে, ম্যাচ শেষ তুমি টানেল দিয়ে চলে যাও। এবং তার ফেসিয়াল এক্সপ্রেশন ফুল টাইমে দেখা গেছে তার দিকে ক্যামেরা, সে জাস্ট চুপ করে আছে। সে যে ওইখানে বিলং করে না, সে যে অ্যাথলেটিকো মাদ্রিদে বিলং করে না, এবং অ্যাথলেটিকো মাদ্রিদ একটা থার্ড ক্লাস ক্লাব, এটা প্রমাণ করে যে একটা প্লেয়ার খেলতে চাইতেছে না, আপনি তাকে আটকে রাখতেছেন। এবং কেন আটকে রাখতেছেন, তার জন্য আমি 150-200 মিলিয়ন চাইতেছেন। আরে ভাই, আলভারেজ ভালো প্লেয়ার আমি মানি, কিন্তু 150-200 মিলিয়নের প্লেয়ার আলভারেজ না। সর্বোচ্চ গেলে 100 মিলিয়নের প্লেয়ার বা 90 মিলিয়নের প্লেয়ার আমি আলভারেজকে মনে করি, আমি অ্যাজ এ আর্জেন্টাইন হিসেবে মনে করি। এখন একটা বিষয় করার আছে, সেটা বার্সার কাছে তাকে বিক্রি করে দেওয়া, যতটা পাওয়া যায় 120 মিলিয়ন যা পাওয়া যায়। এবং আপনি চিন্তা করেন যে আমরা সমর্থকটা যে চাইতেছি যে হুলিয়ান আলভারেজ বার্সেলোনায় যাক, এরকমটা না। বার্সার প্রত্যেকটা প্লেয়ার চাইতেছে যে হুলিয়ান আলভারেজকে বার্সেলোনায় দরকার, এবং দুই দলেরই দরকার। তো এখন কথা হচ্ছে, দেখেন গতকাল রাফিনিয়া কি করছে, হুলিয়ান আলভারেজের স্পাইডি যে সেলিব্রেশন ওইটা দেখাইতেছেন। এবং ফেরমিন লোপেজ থেকে শুরু করে ড্যানি ওলমো, মানে বার্সেলোনার ম্যাক্সিমাম প্লেয়ারকে কোশ্চেন করা হয়েছে, আপনারা কি হুলিয়ান আলভারেজকে চান কিনা বা কিছু। সবাই বলছে হুলিয়ান আলভারেজকে আমরা চাই, হুলিয়ান আলভারেজকে দরকার, তার জন্য আমাদের টিমে জায়গা আছে। মানে বার্সার প্রত্যেকটা প্লেয়ার পুশ করতেছে। এবং আপনি কি মনে করেন যে হুলিয়ান আলভারেজ এই সমস্ত কথা শুনতেছে না? রাফিনা এরকম করে কি করছে, মানে হুলিয়ান আলভারেজ স্পাইডির যে সেলিব্রেট বা তার সেবায় যেভাবে অ্যারো নিক্ষেপ করে ওইটার সেলিব্রেট করতেছে, মানে এটা কি হুলিয়ান আলভারেজের কানে যাইতেছে না? আপনার আমার কানে আসতেছে শুধু। তো এই সমস্ত বিষয়গুলো হুলিয়ান আলভারেজকে ভাবাই যে তোমাকে অন্য জায়গায় টানতেছে। এবং এই অ্যাথলেটিকো মাদ্রিদে আসা তার একটা ভুল ডিসিশন ছিল, আমি সেটা আগেই বলছি। এবং এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব হুলিয়ান আলভারেজ বের করতে পারে, মানে বের হইতে পারে এই কেওয়াজ থেকে, আমি মনে করি তার ক্যারিয়ারের জন্যই ভালো। তো এই ছিল ওভারঅল বার্সেলোনা এবং হুলিয়ান আলভারেজের সাগা। এখন আমাদের ক্লাব যেভাবে 5 গোল করছে, অনেকে অনেক কথা বলে যে না, মানে এলসে একটা সহজ টিম, আর এরকম করে খেলছে, এরকম। এবং আমি জাস্ট এতটুকুই বলতে চাই যে আমাদের বি টিম খেলছে এখানে, আমাদের সি টিম খেলছে। মানে হ্যান্সি ফ্লিক যেভাবে খেলছেন, যেভাবে ওদেরকে মানে হিউমিলেট করছেন, মানে জাস্ট আপনাকে দেখায় যে বার্সেলোনা এই সিজন কতটা ডমিনেট করতে আসবে। আপনার ফার্স্ট টিমের 4-5 জন প্লেয়ার খেলা নাই, পেদ্রি শুধু স্টার্ট করে নাই, রোদ্রি স্টার্ট করে নাই, কুবার্সি স্টার্ট করে নাই। আপনি ভালো ভালো প্লেয়ারের নাম নেন, কুন্ডে থেকে শুরু করে কত প্লেয়ার খেলা নেই আপনার এই টিমে এখনও বাকি। তা আপনি চিন্তা করেন, এখনই এই ডোমিনেশন, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে বার্সেলোনা এই সিজন কোথায় গিয়ে এন্ড করবে। হোপসো যে ইনজুরি না হোক, হ্যান্সি ফ্লিক ভালো ফুল স্কোয়াডটা পাক চ্যাম্পিয়ন্স লিগে। আমাদের টার্গেট চ্যাম্পিয়ন্স লিগ।